এই ভিডিওটি মার্কো পোলোকে নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও। মার্কো পোলোর সম্বন্ধে এই ভিডিওতে খুব বিস্তারিতভাবে আলোচনা করা হবে। মার্কো পোলোর সম্বন্ধে বিস্তারিত জানার আগে আমরা জেনে নেব মার্কো পোলো ঠিক কিভাবে ভারতে এসেছিল। মার্কো পোলো ইতালিতে জন্মগ্রহণ করেন এবং তার যদি আমরা যাত্রাপথ দেখি, তিনি কিন্তু প্রথমে ইতালি থেকে তিনি কিন্তু চীনে গিয়েছিলেন এবং চীন থেকে তিনি সমুদ্র পথ ধরে তিনি শ্রীলঙ্কা, যেটা আগে নাম ছিল সিংহল, সেখানে এসেছিলেন এবং সেখান থেকে অর্থাৎ সিংহল থেকে তিনি ভারতে এসেছিলেন এবং ভারত থেকে তিনি পারস্যে গিয়েছিলেন। এটাই হচ্ছে তার যাত্রাপথ। এবার তার সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। মার্কো পোলোকে মধ্যযুগীয় ভ্রমণকারীদের রাজপুত্র বলা হয়, অর্থাৎ প্রিন্স অব মেডিয়েভেল ট্রাভেলার্স। তিনি ইতালির ভ্যানিস শহরে 1254 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নিকোলো পোলো, যিনি পেশায় বণিক ছিলেন, যে কারণে মার্কো পোলো বাল্যকাল থেকেই দেশ ভ্রমণ করতেন, কারণ তার পিতা বণিক ছিলেন। পিতার সাথেই বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করতেন। মার্কো পোলো মাত্র 5 বছর বয়সে চীনের শাসক কুবলাই খানের দরবারে যান। আর মার্কো পোলোই প্রথম ইউরোপীয় পর্যটক যিনি রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন। বিদেশে অর্থাৎ চীনে তিনি 17 বছর কাটান। এরপর মার্কো পোলো এবং তার পিতা নিকোলো পোলো তারা ভ্যানিসে আসার জন্য ব্যাকুল হয়ে ওঠেন এবং ঠিক সেই সময় পারস্যের রাজার সঙ্গে চীনের রাজকন্যার বিয়ে ঠিক হয়। সেজন্য চীনের রাজকন্যাকে পারস্যে নিয়ে যাওয়ার দায়িত্ব মার্কো পোলো এবং নিকোলো পোলোর উপর ছেড়ে দেওয়া হয়। কারণ আমরা দেখছি নিকোলো পোলো এবং মার্কো পোলো এরা বিভিন্ন দেশ ঘুরছেন, তাই জন্য তাদের অভিজ্ঞতা আছে, তাই জন্য চীনের শাসক চীনের রাজকন্যাকে তাদের হাতে ছেড়ে দিচ্ছেন, যাতে তার দুজন অর্থাৎ মার্কো পোলো আর নিকোলো পোলো তারা সেই রাজকন্যাকে নিয়ে পারস্যে খুব ভালোভাবে পৌঁছে দেন। মার্কো পোলো এবং নিকোলো পোলো পারস্যের ভাবী সাম্রাজ্ঞী এবং রাজদূতকে নিরাপদে সমুদ্র যাত্রা করানোর দায়িত্ব পালন করেন, কারণ তাদের সমুদ্র পথের অভিজ্ঞতা ছিল। দেখা যাচ্ছে 1292 খ্রিস্টাব্দে চীনের বন্দর থেকে এই জাহাজ পারস্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং এই জাহাজ পারস্যে পৌঁছায় 1294 খ্রিস্টাব্দে। মধ্যবর্তী প্রায় 2 বছরের কিছু বেশি সময় ভারতের নানা শহর বন্দর ভ্রমণের সুযোগ পান মার্কো পোলো। অর্থাৎ চীন থেকে পারস্য যাওয়ার পথে যে সময় 2 বছর যে সময় পেয়েছিল মার্কো পোলো, সেই 2 বছর মার্কো পোলো ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন এবং এই যে ভ্রমণ করছেন, বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন, সেই কাহিনী তিনি তার বই দ্য ট্রাভেলস অব মার্কো পোলো এই বইটিতে তিনি লিপিবদ্ধ করছেন। ঠিক ভারতের কোন কোন জায়গাতে তিনি ভ্রমণ করেছিলেন সেই জায়গাগুলোকে আমরা সংক্ষেপে ম্যাপে প্রথমে দেখে নেই। চীন থেকে তিনি সিংহলে এসেছিলেন, এটা আমরা আগে দেখেছি। সিংহল থেকে তিনি ভারতে প্রবেশ করছেন। প্রথমে তিনি মাবার এলাকায় পৌঁছান, এই মাবার এলাকা, সেখান থেকে তিনি মুসলিপত্তনমে যান। মুসলিপত্তনম থেকে তিনি কয়াল এলাকাতে আসেন, তারপর কুইলন থেকে তিনি গুজরাটে যান। এইভাবে তিনি ভারতের বিভিন্ন জায়গাতে ভ্রমণ করেন। অবশেষে গুজরাট থেকে তিনি পারস্যের উদ্দেশ্যে রওনা দেন। এবার এই যে জায়গা, ভারতের বিভিন্ন জায়গাতে তিনি ভ্রমণ করছিলেন, সেই জায়গাগুলির সম্বন্ধে মানে এই জায়গাগুলোকে নিয়ে তিনি কি কি বলেছেন সেই সম্বন্ধে আমরা এবার দেখব।
তিনি প্রথমে মাবার রাজ্যের কথা বলেছেন। চীনের বন্দর থেকে সমুদ্র পথে দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে জাহাজ পৌঁছায় সিংহল বন্দরে। ত্রয়োদশ শতকে পূর্বে করমণ্ডল উপকূল থেকে পশ্চিমে মালাবার উপকূলের কুইনলন পর্যন্ত প্রসারিত পাণ্ড্য রাজবংশ শাসিত রাজ্যকে মার্কো পোলো মাবার রাজ্য বলে উল্লেখ করেছেন। তাহলে পূর্বে করমণ্ডল উপকূল থেকে পশ্চিমে মালাবার উপকূলের কুইনলন পর্যন্ত যে এলাকা, সেই রাজ্যকে তিনি মাবার রাজ্য বলেছেন। সিংহল থেকে তিনি অর্থাৎ মার্কো পোলো করমণ্ডল উপকূলের এই মাবার রাজ্যতে যান। তিনি বলছেন সমসাময়িক পাণ্ড্য শাসক ছিলেন মারবর্মণ কুলাশেখর। আরও বলছেন পাণ্ড্য রাজ্যের মাবার এলাকা মুক্তার জন্য বিখ্যাত ছিল। এই মাবার রাজ্যের অধীনে পক প্রণালী বলে জায়গা ছিল। এই জায়গাটা করমণ্ডল উপকূল এবং সিংহলের মাঝে। এই পক প্রণালীতে ঝিনুক পাওয়া যেত। এই ঝিনুকের পেটে থাকতো মুক্তা। এই মুক্তার ব্যবসা নিয়ে মার্কো পোলো এক সুন্দর বিবরণ দিয়েছেন। মার্কো পোলোর মতে এখানকার অর্থাৎ মাবার এলাকার ছেলেরা 13 বছর বয়স থেকে উপার্জন করতে শুরু করতেন। আয়ের প্রধান উৎস ছিল মুক্তা সরবরাহ। এই 13 বছর বয়সের ছেলেরা তারা জেলেদের কাছ থেকে ঝিনুক কিনতেন এবং সেই ঝিনুক থেকে মুক্তা বের করতেন। সেই মুক্তা ব্যবসায়ীদের যোগান দিয়ে সেই ছেলেরা অর্থ উপার্জন করতেন। এই বর্ণনা মার্কো পোলো দিয়েছেন। তিনি বলছেন মাবার রাজ্যে দেবদাসী প্রথার প্রচলন ছিল। মা বাবা যে মেয়েকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করে দিতেন তারা দেবদাসী হতেন। মার্কো পোলো আরও বর্ণনা দিচ্ছেন মাবার রাজ্যে খ্রিস্টান সাধু সেন্ট থমাস শহীদ হয়েছিলেন। তার সমাধিস্থলকে কেন্দ্র করে গড়ে উঠেছে শান্থোম শহর। এই শান্থোম শহরে খ্রিস্টান এবং মুসলমানরা যেতেন পূর্ণ অর্জনের জন্য। এরপর তিনি মুসলিপত্তনম বন্দরের বর্ণনা দিচ্ছেন। তিনি মাবার থেকে মুসলিপত্তনমে যাচ্ছেন। এই মুসলিপত্তনমকে তিনি মুরফিলি বা মতুপল্লী নামে উল্লেখ করছেন। এই মুরফিলি এলাকা থেকে তিনি কয়াল বন্দরে যাচ্ছেন। এই কয়াল বন্দর মুক্তার ব্যবসার জন্য বিখ্যাত ছিল বলে তিনি জানাচ্ছেন। তিনি এই বন্দরে 2 বার গিয়েছিলেন। কয়াল থেকে, এখানে জাহাজ শব্দটি হবে না, কয়াল থেকে পৌঁছায় মালাবার উপকূলের কৈলম বা কুইলন বন্দরে। মালাবারেও প্রচুর পরিমাণে আদা, গোলমরিচ, কাবাব চিনি পাওয়া যেত। তিনি বলছেন এখানে পৃথিবীর সর্বোৎকৃষ্ট সুতি কাপড় তৈরি হতো। অবশেষে তিনি গুজরাটে পৌঁছান। গুজরাটের মসলিন এবং সুতি বস্ত্রের প্রশংসা করেছেন তিনি। মার্কো পোলোর মতে গুজরাটের শিল্পীদের মতো সূক্ষ্ম সূচের কাজের দক্ষতা পৃথিবীর আর কোনো দেশের শিল্পীর ছিল না। এরপর ভারতের সীমানা ছেড়ে তাদের জাহাজ পারস্যের অভিমুখে রওনা হয়। 1295 খ্রিস্টাব্দে পারস্য থেকে মার্কো পোলো ভ্যানিসে ফিরে যান। আরও কয়েকটি মার্কো পোলোর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। তিনি বলছেন ভারতীয়রা প্রচুর অর্থ ঘোড়া কেনার জন্য ব্যয় করতেন। তিনি কাকাতীয় বংশের একজন মহিলা শাসিকা রুদ্রমা দেবীর কথা উল্লেখ করছেন। মার্কো পোলো ভারতে আরবি ভাষায় রচিত সাহিত্যকর্মের উপস্থিতি লক্ষ্য করেছেন। তিনি বলছেন ভারতীয়রা ষাঁড়কে দেবতা জ্ঞানে পুজো করতেন। এর আগের ভিডিওতেই আমি আলবেরুনি সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখতে পারো। ক্লাস 12-এর ইতিহাস বিষয়ের
সমস্ত অধ্যায়গুলো এই চ্যানেলে খুব ভালোভাবে ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। সেজন্য তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারো। আর যদি কোনো কোশ্চেন, কোনো এনকোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। যে পিপিটিগুলো এখন আমি দেখাচ্ছি সেগুলো চাইলে অবশ্যই তোমাদের আমি ফ্রিতে প্রোভাইড করে দেবো।